গণহত্যার জন্য পৃথিবীতে আসলে কে ক্ষমা চাইছে? ধরেন ব্রিটিশরা আমাদেরকে তো ১৯০ বছর ঔপনিবেশিক শাসন কায়েম করেছে। এখানে কি পরিমাণ লুট তারা করেছে, কত শত কোটি মানুষকে তারা হত্যা করেছে, আহত করেছে, পঙ্গু করেছে ২০০ বছরে। সেই জায়গাতে দেখেন যে ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু বারবার শশী থারুরের একটা বিশাল বই আছে এই ব্যাপারে, ইনগ্লোরিয়াস এম্পায়ার, যে ব্রিটিশদের ২০০ বছরের আমলনামা। কারেন্ট সময়ের অর্থনীতিবিদরা আপনার যে পরিমাণ ক্যালকুলেশন করেছে তাতে বলা হচ্ছে ব্রিটিশরা 44 ট্রিলিয়ন পাউন্ড, ডলার, হোয়াট এভার ইট ইজ, ধরেন এই অ্যামাউন্টের টাকা কারেন্ট টাইমে ২০০ বছরে তারা লুট করেছে। এখন ব্রিটিশদের কাছে কি আমরা ক্ষমা পেয়েছি কিনা, অথবা এই আবেগ তুষার ভাইকে ব্রিটিশ হাই কমিশনারের সামনে বলেন কিনা যে আমার এই যে আজাদির লড়াইতে ২০০ বছর ধরে যে আমার ক্ষয়, আমার যে লুট, আমার যে লক্ষ লক্ষ আজাদির লড়াইয়ের বীর পুরুষদেরকে তো হত্যা করা হয়েছে। আজকের আপনার এই জগন্নাথ কলেজ, পুরান ঢাকার যে এই যে পার্ক, এইখানে কোনো কোনো দিন ৩৫০০ স্বাধীনতা যোদ্ধাকে একদিনে ঝোলায় ফেলছে গাছের সাথে। আমরা ক্ষমা চেয়েছি কিনা? দেখেন, হিস্ট্রির বর্ডার, সীমানাটা খুব কন্টেস্টেড হিস্ট্রি। আপনি দেখেন ট্রাম্প কদিন আগে, মনে আছে কিনা আপনার, সে কানাডাকে ৫১তম রাজ্য আকারে ইনকর্পোরেট করবার কথা ঘোষণা করেছে, কারণ তার একটা হিস্ট্রি আছে ওখানে। ওই যুদ্ধটা এখনও শেষ হয়নি এই মনস্তত্ত্বে। মেক্সিকান বর্ডার দেখবেন সিরিয়াস ইস্যুজ আছে আমেরিকার সাথে, মেক্সিকোর সাথে। পৃথিবীর প্রত্যেকটা বর্ডার দেখেন, ভারতের সাথে চায়না, ভারতের সাথে পাকিস্তান, নেপাল, ভুটান, সীমান্ত এমন একটা জটিল জায়গা। কোনো একটা জায়গাতে এসে আপনাকে ক্ষান্ত হইতে হবে যে আমি কি অতীতে বাস করব, প্রতিদিন কি আমি অতীতে ফিরে যাব, না এটা আমি একটা ফিউচারিস্টিক রিলেশনশিপের দিকে যাব। এটার প্র্যাগম্যাটিক জায়গাটা কোথায়? আমরা কি কখন বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনের বিরুদ্ধে অভিযোগটা তুলেছি যে আমার বেঙ্গল লুটের টাকা ফেরত চাই? লর্ড ক্লাইভ যে এখানে জাহাজ ভর্তি করে সোনা লুট করে ১৭৫৭ সালের জুন জুলাইতে ইংল্যান্ডে নিয়ে গেছেন, আমি সেই টাকা ফেরত চাই, তোমরা ক্ষমা চাও, তা না হলে তোমার সাথে আমার ডিপ্লোম্যাটিক সম্পর্ক হবে না। ভারত যুদ্ধের শেষ দিনগুলোতে ডিসেম্বরে কোনো কোনো দিন $2 to $3 বিলিয়ন ওয়ার্থ লুটপাট করে নিয়ে গেছে। সেই ভারতের সাথে কি আমরা সম্পর্ক রাখছি না? রাখতেছি তো। সমাধান কি এটার? মানে আপনি যদি প্রচুর এই আবেগ আমি তুষার ভাইয়ের মুখে গত ১৬ বছর ভারতের বিরুদ্ধে দেখি নাই, এখন প্রশ্ন হচ্ছে যে সেই জায়গাতে ২৪-এর গণ অভ্যুত্থান হয়ে গেছে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ বিরুদ্ধে যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে হয়, আপনাকে কিন্তু নতুন ফ্রেন্ডস লাগবে। এই রাষ্ট্র আদারওয়াইজ আপনি ধরে রাখতে পারবেন না। অতএব সেই রাষ্ট্র বিনির্মাণে আপনার স্ট্র্যাটেজিক রিজিওনাল ফ্রেন্ডস অ্যালায়েন্স, তার মানে এই আলোচনাটা আমাদেরকে খুব সিরিয়াসলি নিষ্কণ্ঠকভাবে করতে হবে। যদি আমরা বারবার আবেগের এই দিল্লির ডিসকোর্সে ফিরে যাই যে কে ক্ষমা চাইলো, কে ক্ষমা চাইলো না, এবং দেখেন এই সমস্যাটা সমাধান করবার দায়িত্ব আমি ছোট ছোট করে শেষ করি। সরকারের ছিল এই দায়িত্ব। না, আপনাকে মানে আপনার মন্তব্য হচ্ছে যে পুরনো যা কিছু হয়েছে, গণহত্যার জন্য কেউ বিচার ক্ষমা চায় নাই। আপনি অনেকগুলি উদাহরণ দিলেন। পৃথিবীতে রেজুলেশন হয় না, কাজে এটার দিকে না তাকিয়ে, সেটা ইসাক দারও বলেছেন যে হ্যাঁ, সামনের দিকে যাওয়া উচিত। আর্মেনিয়ান জেনোসাইড দেখেন, আমি আপনাকে জেনোসাইড আফটার জেনোসাইড, বাট হিস্টোরিক্যালি আপনি হলো এদের ক্ষেত্রে আলাদা কেন? ডোমেস্টিক সিটিজেনদের জেনোসাইড ইস্যুজ এবং ইন্টারস্টেট রিলেশনশিপের জায়গার, ওটা তো আমাদের ডোমেস্টিকই ছিল। আমরা তখন পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আজকের আওয়ামী লীগের ইস্যু তো সিম্পলি ডোমেস্টিক, এটা পিওর ডোমেস্টিক ইস্যু। আপনি এটার সাথে তো অন্য দেশের সাথে যখন আমাদের যুদ্ধটা হয় তখন কি আমরা ডোমেস্টিক ছিলাম নাকি ছিলাম না? তখন তো একটা দেশ ছিলাম, এটাই তো আমরা বলছি, ডোমেস্টিকই ছিলাম আমরা তখন। তো এটা রিজলভ করার দায়িত্ব কার ছিল? শেখ মুজিবের সরকারের ছিল, না ৫৪ বছর পরে আমাদের এই জেনারেশনের সরকারের দায়িত্ব? আমরা কি এখনো ৭১কে ঘিরে ভারতের রাজনীতি করব, যে একটা বিভক্ত জাতিকে আমার অখণ্ড ভারতের সীমানার মধ্যে নিয়ে আসবো? কোন পলিটিক্সটা আমি করব? আমি কি আগামী দিনের একটা রাষ্ট্র হব, না আমি ৭১-এর রাজনীতিটা ৫৪ বছর ধরে করব? আমি কোন পলিটিক্সটা করব? আমি যদি জানি, আমি কাউকে যদি বন্ধু হিসেবে নেই, তাহলে তার সম্পর্কে কোনো খেদ আমার থাকবে না। না, এটা সত্য না। এইটা ব্যক্তিগতভাবে বন্ধু হতে পারবো, অফকোর্স হতে পারবে। ইংল্যান্ড এন্ড ফ্রান্স আপনি দেখেন, এরা ৭০০-৮০০ বছর ধরে একজন আরেকজনকে ধ্বংস করবার জন্য যুদ্ধ করছে। সেই ইংল্যান্ড আর ফ্রান্স ইউরোপিয়ান ইউনিয়নে একসাথে হয়ে অন্য দেশের জন্য যুদ্ধ করে নাই? ফ্রান্স আর জার্মানি, আপনি শুধু দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ কারা করেছে? এই একই লোকগুলো করেছে। তো শত শত কোটি লোক মারছে একজন আরেকজনকে গত কয়েক হাজার বছরে। সেই ফ্রান্স আর জার্মানিতে, ঢাকাতে একই বিল্ডিং এ অ্যাম্বাসিডারদের। এখন আপনি এটা কতদিন ধরে রাখবেন এই জেদ?
এই ক্ষমা, কে কাকে মেরেছে, কার সাথে কাকে হত্যা করেছে, এটা সমাধানটা আসবে কোত্থেকে? একটা জায়গাতে এই আলোচনাটা শেষ করতে হবে যে আপনি কি রাষ্ট্র বিনির্মাণ করবেন না শুধু অতীতের রাজনীতিটা করবেন? আমরা কি অতীতে বকডাউন হয়ে যাব কিনা? পৃথিবীতে কখনো এই সীমান্ত গণহত্যার রেজলিউশন হয় নাই। আমাকে একটা এক্সাম্পল দেন, জেনোসাইডের কোনো হত্যার বিচার আরেকজন সরি বলে নাই। আর্মেনিয়ান জেনোসাইড বলেন, বসনিয়ার জেনোসাইড বলেন, একের পর এক জেনোসাইড। দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হইল, হিটলার যখন আপনার ড্যানজিগ করিডোর পোল্যান্ডে অ্যাটাক করলো এবং যুদ্ধ শুরু করলো, রাশিয়াও কিন্তু এফেক্টেড হইল। এবং হিটলার যুদ্ধ হেরে গেছে কিন্তু একটা বড় কারণ হচ্ছে রাশিয়ার স্নোফল, উইন্টারের সময় অ্যাটাক করেছে এবং তার জেনারেলরাও বলেছিল। এখন দেখেন, সোভিয়েত ব্লকের সাথে ক্যাপিটালিস্ট ওয়েস্টার্ন ব্লকের তো মারাত্মক সমস্যা বলশেভিক রেভলিউশনের পর থেকে চলছে। কিন্তু সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি দেখবেন হিস্টোরিক্যাল পিকচার আছে চার্চিলের সাথে রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের প্রধান এবং আমেরিকার প্রেসিডেন্টের বিখ্যাত ছবি আছে, একসাথে মিলে যুদ্ধ করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের যেই জার্মানি ফ্রান্স অ্যাটাক করলো, দখল করলো, পুরো ইউরোপে তাণ্ডব করলো, ইউরোপিয়ান ইউনিয়ন তৈরির উদ্যোগটা কারা নিল? এই ফ্রান্স আর জার্মানি মিলে কিন্তু নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীতে এই ঐতিহাসিক অনেকগুলো লড়াই প্রতিটা সীমান্তে সীমান্তে আটকে আছে। আপনি গ্রিসে যান, ম্যাসেডোনিয়াতে যান, বলকান অঞ্চলে যান, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে আলেকজান্ডার দ্য গ্রেট কার, এই একটা বিতর্ক আছে যে আপনার সে কার সুপুরুষ, সে কার হিরো। এই আলোচনা মানে তর্কে একটা দেশের সাথে আরেকটা দেশের যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে। আপনি বসনিয়া হার্জেগোভিনাতে যান, সার্বিয়ান এবং নন সার্বিয়ান ক্রোয়েশিয়ান পিপলের সাথে তার 1200 সালের একটা ঘটনা, এই ঘটনা তাদেরকে এখনো তাড়িত করছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনাকে একটা জায়গায় তো মানে এটা কতদূর আপনি টানবেন, অতীতকে আপনি কত দূর টেনে নিতে পারবেন? প্র্যাগম্যাটিক লিডারশিপ এই জায়গাতে হিস্টোরিক্যালি খুব বেশি আসে না। এই যে দেখেন, সারা বিশ্বে যে কলোনিয়াল যে মানে ম্যাসাকার আমরা দেখলাম 200, 250, 300 বছর, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, বেলজিয়াম বলেন, জার্মানি বলেন, যাদের যেখানে কলোনি ছিল, কে এইটা রেপারেশন নিয়ে আলাপ করেছে? অনেকগুলো ক্যারিবিয়ান কান্ট্রি কিন্তু কমনওয়েলথ থেকে উইথড্র করেছে, রিজাইন করেছে, কারণ ইংল্যান্ডের রানীকে অথবা রাজাকে ক্ষমা চাইতে হবে কলোনিয়াল ইয়ের জন্য এবং রেপারেশন দিতে হবে। আমার এই যে 100, 150, 200 বছরের যে ঔপনিবেশিক শাসনের লুটের টাকা ফেরত দিতে হবে। শশী থারুর, কংগ্রেসের পলিটিশিয়ান, সে বলছে প্রয়োজনে $1 করে $1 করে বছরে দেন, কিন্তু দিতে হবে, কিন্তু দিতে হবে $1 করে দেন। আপনি দিতে না পারলে বলেন যে আমার কাছে বেশি টাকা নাই, কিন্তু আমাকে $1 করে হলে দিতে হবে অ্যাজ এ রেকগনিশন দ্যাট থিংস ওয়ার নট কারেক্ট, আপনি যা করেছেন সেটা ঠিক ছিল না, এইটা বলবার জন্য। এখন এই প্র্যাগম্যাটিজম কোনো রাষ্ট্র ইউজুয়ালি দেখাইতে পারছে না, পারে না। এটা হিস্টোরিক্যালি আমরা দেখেছি, কারণ সীমানা একটা কন্টেস্টেড হিস্ট্রি। প্রতি 100 বছর, 80 বছর, 150 বছরের ভিতরে সীমানা পরিবর্তন হয়ে যায়। যতটুকু পিছনে চলে গেছিল 16 বছরে, এটা টানতে টানতে দিল্লির ফরেন পলিসি এস্টাবলিশ করতে করতে এখানে পাকিস্তানের সাথে আমাদের কাগজের একটা সম্পর্ক ছিল, আর কিছুই ছিল না। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা পুলিশ গিয়ে পাকিস্তানের এয়ারলাইন্সে পর্যন্ত রেড দিচ্ছে, তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে, কয়েকশো মিলিয়ন ডলার সে পর্যন্ত টাকাটা মানে ট্রান্সফার করতে দেয়নি। সম্পর্কটা এই লেভেলে চলে গেছে। সেই সম্পর্কটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করছে, খুবই মানে স্লোলি দেখতে পাচ্ছি আমি। ব্যাপারটা এরকম না যে ভিজিবল হচ্ছে, যেটা ভিজিবল সেটা হচ্ছে গণমাধ্যমে দিল্লির এজেন্ডা সেটিংটা ভিজিবল। যে আলোচনাটা 24-এর পরে আমাদের নিউ অ্যালাইনমেন্ট হওয়া দরকার ছিল, যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে নতুন রাষ্ট্র বিনির্মাণের পক্ষে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে নতুন করে আমার স্ট্র্যাটেজিক অ্যালাইস কারা হবে, কৌশলগত মিত্র কারা হবে। রাষ্ট্রের বন্ধু বন্ধু হয় না, রাষ্ট্রের হচ্ছে কৌশলগত মিত্রতা তৈরি করতে হয়। নিশ্চয়ই সেই কৌশলগত মিত্রতা পাকিস্তানের সাথে তৈরি হচ্ছে দিল্লিকে চেক দিতে, দিল্লিকে চেক দিতে। এছাড়া অপশন নাই তো। আমার রাষ্ট্রের সভরেন্টির সবচেয়ে বড় থ্রেট কে? দিল্লি। আমার সভরেন্টির সবচেয়ে বড় হুমকি প্রতিদিন কে? আমার সীমান্তগত 53 বছরে কে বারবার কম্প্রোমাইজ করেছে? ইন্ডিয়া করেছে। আমার কালচারাল হেজিমনি কোত্থেকে আসতেছে? কলকাতা থেকে আসছে। তাহলে আমাকে চীনের সাথে, শ্রীলঙ্কার সাথে, মালদ্বীপের সাথে, নেপালের সাথে এবং পাকিস্তানের সাথে যারাই দিল্লির এগেনস্টে দাঁড়াচ্ছে, তাদের সবার ভিতরে তো আমার একটা অ্যালায়েন্স দরকার, কারণ আমার স্বাধীনতা রক্ষা করবার স্বার্থে আমার তো কোনো অপশন নাই। আমি কার সাথে সম্পর্কটা তৈরি করব? আমেরিকা এসে, ইউরোপ এসে তো আমাকে এখানে ডিফেন্ড করতে পারবে না, চায়না পারবে, এবং সেটা তো দেখিয়েছে। তার মানে এই সম্পর্কের ক্ষেত্রে আসলে দিল্লি অবশ্যই কেন্দ্র। আমার শত্রু সাপেক্ষেই হচ্ছে আমার রাষ্ট্র বিনির্মাণ প্রকল্প হতে হবে। আটকে পড়া পাকিস্তানি শব্দটা প্রবলেম্যাটিক, কারণ যেই পাকিস্তানকে এখানকার লোকরা বলছে ওই পাকিস্তানটা তারা কোনোদিন দেখে নাই।
এই মানুষগুলো আসলে কোত্থেকে এসছে? তারা বিহার থেকে এসছে, উড়িষ্যা থেকে আসছে। বিহারে আপনি জানেন 45-46-এ এন্টি মুসলিম অনেকগুলো রায়ট হয়। বিহারের গণহত্যা খুব বড় রায়টের ঘটনা, দাঙ্গা। সেই দাঙ্গা থেকে পালিয়ে তারা মুসলমান হিসেবে এই পাকিস্তানে চলে আসছে 46-47-এ। তো আটকে পড়া পাকিস্তানি শব্দটা রাইট না, এটা আটকে পড়া মুসলমান বলতে পারেন, আটকে পড়া বিহারি মুসলমান বলতে পারেন, আটকে পড়া উর্দুভাষী বলতে পারেন। এবং তারা উর্দুভাষী বিকজ তারা বিহারের জনগোষ্ঠী, তারা উর্দুতে কথা বলে ওই অঞ্চলের আর কি। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে কিন্তু সুপ্রিম কোর্টের একটা রায় আছে 2007-8-এর দিকে, যে যাদের জন্ম এই কমিউনিটিতে বাংলাদেশে হয়েছে, বাংলাদেশ আমলে হয়েছে, তারা সবাই জন্মসূত্রে বাংলাদেশি বলে বিবেচিত হবেন এবং তাদেরকে পাসপোর্ট দেওয়ার জন্য অর্ডার করে দেওয়া হয়েছে। আজকে এই সময়টাতে এসে বিহার থেকে আসা, ওখানে জন্মগ্রহণ করেছে, বড় হয়েছে, এমন মানুষ আপনি বেঁচে আছে খুব বেশি পাবেন না। তো সেই জায়গাতে মানে প্রচুর দাবি আছে, মানে আমরা এখানে আটকে পড়ে আছি, আমরা ওই পাকিস্তানে ফেরত যেতে চাই, এই রকম দাবি এই কমিউনিটিতে অলমোস্ট কেউ নাই। তারা আসলে মোটা দাগে সবাই বাংলাদেশি, তারা উর্দুভাষী বাংলাদেশি, তাদের অরিজিন বিহার থেকে এসছে। ইকুয়ালি একটা ইস্যু আছে, হচ্ছে প্রায় 40 লাখের মতো বাঙালি করাচিতে আছে। ইমরান খানকেই দেখেছি আপনার একমাত্র পলিটিশিয়ান যিনি 71 এবং এই আটকে পড়া জনগোষ্ঠীর যে বিষয়টা, সেইটা প্র্যাগম্যাটিকলি বাস্তবায়ন করবার জন্য ইলেকশন টাইমে কথা বলেছিলেন। যদি উনি ক্ষমতায় আসার পরে এই বিষয়টা উনি আর ডিল করেন নাই। আমার কাছে মনে হয়েছে যে বিষয়টা এখন আর ডিল করার মতো স্টেজে নাই, বরং ফিরে যাওয়ার আলোচনার থেকে হচ্ছে দুই দেশ যার অংশে যারা আছেন তাদেরকে নাগরিক আকারে স্বীকৃতি দেওয়াটা হচ্ছে মোস্ট প্র্যাগম্যাটিক সলিউশন। টাকা পয়সার ব্যাপারে এবং অন্য যে আলোচনাগুলো আছে, এই আলোচনাটা খুব কন্টেস্টেড ডিসকাশন। আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলোর মডেল আলোচনা করা যেতে পারে। গিয়ে এই টাকাটা আসলে বিজনেস দিয়ে কিভাবে অফসেট করা যায়, নগদে ক্যাশ ট্রান্সফারের রিয়েলিটিতে আসলে আমরা যেতে পারবো না। আপনি ওইটা তখন বাজার মূল্য, এখন বাজার মূল্য, তখন কি প্রোডাক্ট আমার এখানে রপ্তানিযোগ্য ছিল, এখন আমি কি উৎপাদন করি, এই প্রসেসটা অনেক জটিল। বরং হচ্ছে যে বিজনেসের মধ্য দিয়ে এটাকে অফসেট করা, বিজনেস বাড়ানো, আমদানি রপ্তানি বাড়ানো, একটা প্রসেসের মধ্য দিয়ে ধরেন আমাকে বললো যে আগামী আমরা এটা অফসেট করবো কিভাবে, আমি ডিউটি ফ্রি আমি ইম্পোর্ট অ্যালাউ করব, কাস্টমস ফ্রি ইম্পোর্ট অ্যালাউ করব। তাহলে এটার মধ্য দিয়ে যেটা হবে, আগামী 25 বছর আমার বিজনেস কমিউনিটি এই অফসেটটা করে ফেলবে। এটার মধ্য দিয়ে দুইটা দেশ অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পারবে, দুই দেশ বেনিফিটেড হবে, কেউ কাউকে ক্যাশ না দিয়ে। তো সেরকম অনেকগুলো মডেল পৃথিবীতে আলোচনা হয়েছে ইতিমধ্যে, কমনওয়েলথের অনেকগুলো দেশে এটা হয়েছে, সেটা হতে পারে। এখন এই প্রসেসগুলো আলোচনা করা দরকার, বাট আলোচনার ফোকাস থাকতে হবে ফিউচার, পাস না, ফিউচারিস্টিক জায়গাতে যেতে হবে।